হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি ক্লাস 6-এর বর্গমূল নির্ণয়ের একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের দুটো পার্টে আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি 18.3-এর 1 থেকে 8 পর্যন্ত, আর আজকে আমরা করব 9, 10, 11, 12 অঙ্কটা। তো আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা ডিসক্রিপশানের লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আর আজকে আমরা কোন ভিডিওটা করব? কোষে দেখি 18.3-এর অঙ্ক, পৃষ্ঠা নাম্বার 217। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রথমেই আমরা শিখে নেব 9-এর দাগের অঙ্কটা। তাহলে দেখো আমরা প্রথমেই শুরু করব 9-এর দাগের অঙ্ক থেকে, যেখানে দেখো বলে দেওয়া রয়েছে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। তাহলে দেখো আমাদেরকে করতে হবে তো 9-এর দাগের অঙ্কটা, যে বর্গমূল করা যাবে না। ভাবো এই যে এর দাগে রয়েছে 784, এর কিন্তু বর্গমূল নির্ণয় করা যাবে না। বর্গমূল নির্ণয় না করে বর্গমূলের যে এককের ঘরের সংখ্যাটা হবে, ভাবো এটার বর্গমূল নির্ণয় করে উত্তর হলো, ভাবো মনে করে নাও 15, ধরা যাক 15, এর এককের ঘরের সংখ্যাটা কি, তার মানে 5। তাহলে আমাকে বর্গমূল না করে বলতে হবে এর বর্গমূলের এককের ঘরের সংখ্যাটা কি হবে। তাহলে দেখো এটা আমরা কি করে বের করব বলো তো। দেখো খুব ভালো করে না তোমরা বুঝবে। দেখো এই যে সংখ্যাটা 784, এই যে 784 রয়েছে না, এর একক, দশক, শতক, তো এর এককের ঘরের সংখ্যাটা কি রয়েছে? দেখো এককের ঘরের অঙ্কটা রয়েছে 4। তাহলে দেখো তো এখানে 4 কোথায় রয়েছে এককের ঘরে? দেখো এখানে এককের ঘরের অঙ্ক কত? 4। আর দেখো তো কোথাও এককের ঘরে 4 রয়েছে? এই দেখো এখানে এককের ঘরে কি রয়েছে? 4 রয়েছে। বুঝতে পেরেছো? দেখো এখানে কত রয়েছে? 64। আর এখানে দেখো 4 রয়েছে, তাহলে এটা তো একটা একক। আবার 64 এখানে কত? এটা হলো কি একক, এটা হলো কি দশক, তাই না? তাহলে এখানে এককের ঘরের অঙ্ক কত? 4। এখানে এককের ঘরের অঙ্ক কত? 4। তাহলে তার মানে আমরা কি বলতে পারি, এর যে বর্গমূল হবে তার এককের ঘরের অঙ্ক কী হবে বলো তো? এই 4। 4টা কার স্কোয়ার? দেখো 4 হলো কিন্তু 2-এর স্কোয়ার। আবার দেখো এই যে 64 রয়েছে না, 64, দেখো 64 কার স্কোয়ার? 8-এর স্কোয়ার। তাহলে এর এককের ঘরের অঙ্ক 2ও হতে পারে আবার 8ও হতে পারে। বুঝতে পারলে না? পারলে না? আবারও বুঝে নাও। দেখো এখানে কত রয়েছে? এককের ঘরের অঙ্ক 4। আমরা দেখবো এই বর্গ সংখ্যাগুলোর মধ্যে কোথায় 4 রয়েছে এককের ঘরে। এই দেখো এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে। তার মানে এই যে 64টা রয়েছে এটা কার স্কোয়ার? 8-এর। আবার এই যে 4টা রয়েছে এটা কার স্কোয়ার? 2-এর। তাহলে আমরা বলতে পারি এই 784 এককের ঘরের অঙ্কে 2ও হতে পারে আবার কি 8ও হতে পারে, তাই না? তাহলে আমরা না এরকমভাবে লিখতে পারি, দেখো এর দাগে যে 784 এর বর্গমূলের আমরা কি লিখতে পারি? বর্গমূলের এককের ঘরের অঙ্ক, এককের ঘরের হয়েছে এককের ঘরের, তাহলে 784 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হতে পারে? দেখো যেহেতু এর এককটা কী রয়েছে 4, তো তাহলে দেখো এখানে 4 কোথায় রয়েছে? এখানে রয়েছে। তাহলে 4-এর আসলে কার বর্গ? 2। তাহলে আমরা কি লিখবো? এককের ঘরের অঙ্কটা 2 হতে পারে। আবার দেখো এখানে কত রয়েছে? 4। তাহলে 4 মানে কার? এই যে 64 এটা হলো কার স্কোয়ার? 64টা দেখো 8-এর। তাহলে আমরা কি বলতে পারি যে 784 এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক 2 এবং 8 হতে পারে। এবং জানতে চেয়েছে যে 784 এর যে বর্গমূলের যে সংখ্যাটা হবে সেটা কত অঙ্কের সংখ্যা হবে। তাহলে তোমরা একটু ভালো করে দেখো, 784 তো, তাহলে আমরা যদি জোড়া বানাই তাহলে দেখো এই একটা জোড়া আর এখানে শূন্য নিয়ে এই একটা জোড়া, তাহলে এখানে কটা জোড়া হলো? 2টো জোড়া। তাহলে আমরা বলতে পারবো যে এর বর্গমূলটা কি? একটা 2টো জোড়া, তো তাহলে আমরা বলতে পারবো 2 অঙ্কের সংখ্যা হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব 784 এর বর্গমূলটি ক অঙ্কের সংখ্যা হবে? আমরা বলতে পারি এর বর্গমূলটি 2 অঙ্কের সংখ্যা হবে। 2 অঙ্কের সংখ্যা হবে। বোঝা গেল? এবারে আমরা চলে আসবো না বি-এর দাগের অঙ্কতে। ঠিক আছে? তাহলে দেখো বি-এর দাগের অঙ্কতে এখানে কত রয়েছে? দেখো রয়েছে 3676। দেখো এর এককটা কি রয়েছে? দেখো এর এককটা কত রয়েছে? 6। তাহলে আমরা দেখবো এখানে 6 কোথায় রয়েছে? এই দেখো এখানে এর এককে রয়েছে 6। আর কোথাও 6 রয়েছে কি? আর কোথাও কিন্তু এখানে 6 নেই। ও আরেকটা দেখো 6 রয়েছে, এই দেখো এইখানে একটা 6 রয়েছে। তাহলে এটা তো 16 সংখ্যাটা। তাহলে 16 মানে কার স্কোয়ার? 4-এর। আবার দেখো এটা 36 মানে কার স্কোয়ার? 6-এর। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি এর
এর বর্গমূলের কি বলতে পারি এককের ঘরের অঙ্কটা কি হবে? এককের ঘরের অঙ্ক কি হবে? দেখো এখানে কত রয়েছে 6, তো তাহলে দেখো 6 কোথায় রয়েছে? 16 এখানে রয়েছে 6, দেখতে পাচ্ছ, তার মানে এটা কি 4 স্কোয়ার, তাহলে অঙ্কটা 4 হতে পারে। আবার দেখো 6 এখানে রয়েছে, মানে 36, এটা কার স্কোয়ার? 6-এর, তাহলে বলতে পারি কি 4,6 যে কোনো একটা হতে পারে। বোঝা গেল? আর এটা কত অঙ্কের সংখ্যা হবে? তাহলে দেখো এটা কত অঙ্কের সংখ্যা হবে, দেখো এই একটা জোড়া, এই একটা জোড়া, মানে দুটো পিছু একটা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? এখানে দুটো জোড়া তৈরি করা গেল, তাহলে আমরা বলবো এর বর্গমূলটি, অর্থাৎ 3676, এর বর্গমূলটি ক অঙ্কের সংখ্যা হবে? 2 অঙ্কের সংখ্যা হবে। 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের কি হবে? সংখ্যা হবে। বোঝা গেল? চলে আসবে এবারে পরেরটায়। তাহলে চলে আসি এবার সি এর দাগে। তাহলে দেখো সি এর দাগে এখানে কি লেখা রয়েছে? দেখো সি এর দাগে এখানে রয়েছে 1,60,000। তাহলে এর দেখো এককের ঘরের অঙ্কটা কি রয়েছে? দেখো এককের ঘরের অঙ্ক রয়েছে 0। তাহলে আমরা এখানে বলতে পারি যে 0 স্কোয়ার, আমি যদি এটাকে এরকমভাবে এখানে লিখি, তাহলে দেখো এখানে কি রয়েছে? দেখো 0 স্কোয়ার কত রয়েছে? 0। তাহলে এর যেহেতু এককের অঙ্কটা 0, তাহলে আমরা এরকম লিখতে পারি যে দেখো এখানে তো এককের অঙ্কটা 0, তাহলে এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে। ঘরের অঙ্ক তাহলে কি হবে? এককের ঘরের অঙ্কটা দেখো এখানে যেহেতু রয়েছে কি এককের ঘরে 0, তাহলে দেখি আমরা এখানে 0 কোথায় রয়েছে? এই দেখো 0 কিন্তু একমাত্র এখানেই রয়েছে। তাহলে এই 0টা আসলে কার স্কোয়ার? 0-এর স্কোয়ার। তাহলে এককের ঘরের অঙ্ক কি হবে আমাদের? 0। বুঝতে পারলে? আর এটা দেখো কতগুলো জোড়া তৈরি করা যাবে। দেখো এই দুটো 0 মিলে একটা জোড়া, এই হলো দুটো জোড়া, এই হলো 3টে জোড়া। তাহলে দেখো এখানে 3টে জোড়া তৈরি করা যাবে। তার মানে বর্গমূলটা 3 অঙ্কের সংখ্যা হবে। বর্গমূলটি কি হবে? 3 অঙ্কের সংখ্যা হবে। বোঝা গেল? 3 অঙ্কের সংখ্যা হবে। হয়ে গেল এটা। তাহলে এবারে আমরা চলে আসবো ডিতে। তাহলে ডি এর দাগে দেখো কি রয়েছে? সংখ্যাটা রয়েছে 1225। তাহলে এর এককের ঘরে দেখো কত রয়েছে? 5। তাহলে দেখবো আমরা এই বর্গমূলের এখানে এককের ঘরে দেখো 5 কোথায় রয়েছে? এই দেখো 25। এর এককের ঘরে কত রয়েছে? 5। আর এই 25টা কার স্কোয়ার? 25টা হলো কিন্তু 5-এর স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক, তাহলে কত হবে? এককের ঘরের অঙ্ক 5 হবে। বুঝতে পারলে? তার কারণ কি? এটা 5-এর স্কোয়ার না? এইবারে এটা ক অঙ্কের সংখ্যা হবে? তাহলে দেখো এখানে এই দেখো এই একটা জোড়া আর এই একটা জোড়া, কটা জোড়া বানানো গেল? 2টো। তাহলে আমরা লিখবো বর্গমূলটি 2 অঙ্কের সংখ্যা হবে। 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে এই আমাদের হয়ে গেল কত? ডি এর দাগ। চলে আসবো এবারে আমরা ই এর দাগে, তাই না? তাহলে দেখো ই এর দাগে চলে আসি আমরা। ই এর দাগে দেখো সংখ্যাটা কি রয়েছে? রয়েছে 2401। তাহলে দেখো এর শেষ মানে এর এককের ঘরের অঙ্কটা কি রয়েছে? 1 তো। তাহলে চলো আমরা এককের ঘরের অঙ্কে কোথায় 1 রয়েছে দেখি। এই দেখো এইখানে কিন্তু 1 রয়েছে। আর কোথাও 1 রয়েছে? এই দেখো এখানেও কিন্তু এককের ঘরের অঙ্কে 1 রয়েছে। তাহলে এই যে 1টা রয়েছে এটা আসলে কার স্কোয়ার? দেখো 1-এর স্কোয়ার। আবার এই যে এখানেও 1 রয়েছে, এটা আসলে কার স্কোয়ার? দেখো 9-এর স্কোয়ার, তাই না? তাহলে আমরা লিখবো কি এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক। তাহলে এর বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি হতে পারে? দেখো এখানে যেহেতু 1 রয়েছে, এই একটা কার স্কোয়ার? 1-এরই তো স্কোয়ার, 1 হতে পারে। আবার দেখো এখানে কত রয়েছে? 81, এখানে 1 রয়েছে, তাহলে এটা কার স্কোয়ার? দেখো এটা কিন্তু 9-এর স্কোয়ার। তাহলে 1 বা 9 এই দুটোই কি হতে পারে। এছাড়া বর্গমূলটা ক অঙ্কের সংখ্যা হবে? দেখো এই একটা জোড়া,
এই একটা জোড়া, তাহলে দুটো জোড়া বানানো গেল, তাহলে দু অঙ্কের সংখ্যা হবে। তাহলে আমরা কি বলতে পারি, বর্গমূলটি দুই অঙ্কের কি সংখ্যা হবে। এই হয়ে গেল, বোঝা গেল। চলো এইবারে আমরা করে ফেলবো লাস্ট যে অঙ্কটা, সেটা কি রয়েছে দেখো এফ এর দাগে। তাহলে দেখি এফ এর দাগেরটা কি হবে। সংখ্যাটা দেখো কত রয়েছে, 10,201। তাহলে এর এককের ঘরে কত রয়েছে, 1 রয়েছে। তাহলে এই দেখো এর এককের ঘরে কি রয়েছে, 1 রয়েছে না। তাহলে 1 দেখো কোথায় রয়েছে, এই দেখো 1 এখানে রয়েছে। আবার দেখো 1 কোথায় রয়েছে, এই দেখো এখানে 1 রয়েছে। তাহলে এর এককের ঘরেও 1 রয়েছে। তাহলে এই 1টা কার স্কোয়ার, 1-এর, আর এই 81টা কার স্কোয়ার, 9-এর। তাহলে ওই আগের মতোই হবে, এর বর্গমূলের এককটা কি হবে, এককটা হবে এই দেখো 1, তো 1 মানে কার স্কোয়ার, 1-এর স্কোয়ার, আর এই 81 কার স্কোয়ার, 9-এর স্কোয়ার। তাহলে এককের অঙ্কটা 1ও হতে পারে কি, আবার 9ও হতে পারে। আর দেখো কতগুলো জোড়া তৈরি করা যাবে, ভালো করে দেখবে। এই দেখো 0 আর 1 মিলিয়ে একটা জোড়া, আবার দেখো 0 আর 2 মিলিয়ে একটা জোড়া, আর এই পাশে যদি 0 বসিয়ে নিই, তাহলে 1 আর 0 মিলিয়ে কটা হলো, আর একটা জোড়া। তাহলে একটা, দুটো, তাহলে দেখো এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, 3টে জোড়া, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, বর্গমূলটি কি হবে, ক অঙ্কের সংখ্যা হবে, 3 অঙ্কের সংখ্যা হবে। তাহলে এই হয়ে গেল আমাদের 9-এর দাগের অঙ্কগুলো। তাহলে আমরা এবারে শুরু করব 10-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে এই অঙ্কটা করবার জন্য আগে আমাদেরকে কী করতে হবে বলো তো, 5000টাকে লিখতে হবে এবং তার সবথেকে কাছাকাছি কোন অখণ্ড পূর্ণবর্গ দুটো সংখ্যা আছে খুঁজে বের করতে হবে। তার জন্য আগে কী করতে হবে, আমাকে আগে বর্গমূল করতে হবে। তাহলে চলো আগে আমরা বর্গমূল করে ফেলি। তাহলে কার বর্গমূল করব, 50-এর। তাহলে দেখো 50-এর সবথেকে কাছে এদের মধ্যে দেখো কে রয়েছে, দেখো 50-এর সবথেকে কাছে রয়েছে কত, 49, তাই না, দেখতে পাচ্ছ। এই দেখো 50-এর সবথেকে কাছে কে রয়েছে, দেখো রয়েছে 49। তাহলে 50-এর ঠিক নিচে আমরা কি লিখবো, 49কে, এবং 49 কার স্কোয়ার, 7-এর। তাহলে আমরা এখানে কত লিখবো, 7, এবং এই 7টাকে আমরা এখানেও একবার লিখবো, ঠিক আছে। এরপরে আমরা কি করব, 50 থেকে 49কে বিয়োগ করলে কত পাবো 1, এবং ওপর থেকে কি করব, আমরা দুটো শূন্যকে নিচে নামাবো। তারপরে আমাদের কি করতে হয়, 7-এর ডবলকে এখানে লিখতে হয়, 14কে, বোঝা গেল। এরপরে আমরা যদি এখানে 1ও লিখি এবং 1 দিয়ে যদি গুণ করি, তাহলে কত হবে, 141, যেটা এখানে কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে না 100 থেকে। তাহলে তো আমরা এটাকে আর লিখতে পারবো না। তাহলে আমরা কি করব, এই 100কে আর আমরা বর্গমূল করতে পারবো না। যখন আমরা পারবো না, তখন আমরা এখানে কোনো সংখ্যাই তো বসাতে পারবো না। তাহলে আমরা কি করবো বলো তো, এখানে না একটা শূন্য বসিয়ে দেবো, বুঝতে পারলে, শূন্য বসিয়ে দেবো। তাহলে আমরা কি করব, দেখো এখানে আমরা অবশিষ্টটা দেখো কত পাচ্ছি, অবশিষ্ট আমরা পাচ্ছি কত, 100। তাহলে 5000কে আমরা বর্গমূল করতে গিয়ে ভাগশেষটা মানে অবশিষ্ট মানে এক্সট্রা কত হচ্ছে এক্সট্রা হচ্ছে কত, 100। তাহলে 5000 থেকে আমি যদি 100কে বিয়োগ করে দিই, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই কি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, তাই না। তাহলে আমরা বলতে পারি কি, 5000 থেকে আমরা যদি এই 100কে বিয়োগ করে দিতে পারি, তাহলে আমরা কি পাবো, 4900। এটি কি 5000-এর কি বলতে পারি আমরা, 5000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কিন্তু আমরা একটা সংখ্যা অলরেডি পেয়ে গেলাম, সেটা কত, 4900। এটা কিন্তু 5000-এর খুব কাছেই অবস্থিত। এবং এই যে আমরা 4900 পেলাম, এটা আসলে কার স্কোয়ার, দেখো এটা আসলে কিন্তু 70-এর বর্গ, ঠিক আছে। এই যে 70-এর স্কোয়ার কত, 4900, এটা 5000-এর খুব কাছে। এটা ছাড়া আরেকটা আমাদের জানতে চাই যে 5000-এর সবথেকে কাছে কী হবে। তাহলে দেখো 70-এর পরে কত হয়, 71। তাহলে আমরা যদি 71-এর স্কোয়ার করি, অর্থাৎ আমরা যদি 71কে 71 দিয়ে গুণ করি, তাহলে দেখি তো কত হয়, তাহলে হবে 1 এবং 7। তাছাড়া এখানে হবে 7 × 7 এবং 7 × 7 কত হচ্ছে 49, অর্থাৎ 1
7 সাথে 14 4 হাতে আছে 1, 9 এর 10-এর 0 হাতে আছে 1, তাহলে কত হচ্ছে 5041। এই 5041ও কিন্তু 5000-এর খুব কাছে, বোঝা গেল। তাহলে 5000, ঠিক তার আগে দেখো কত হচ্ছে 4900, এবং ঠিক তার পরে কত হচ্ছে 5041। তাহলে 5000-এর দুপাশে দুটো পূর্ণবর্গ সংখ্যা আমরা এইটা পেলাম, বোঝা গেল। তাহলে উত্তরটা আমাদের কি জানতে চেয়েছে, বলেছে 5000-এর নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এরকমভাবে কি লিখতে পারি, যে আমরা উত্তরে লিখতে পারি 5000-এর নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা কি হবে, তাহলে দুখানা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা কি হবে, কি পেলাম আমরা, দেখো একটা আমরা পেলাম কি 70-এর স্কোয়ার অর্থাৎ কি 4900, আর আরেকটা কি হবে বলো তো, হবে 71-এর স্কোয়ার অর্থাৎ এইটা 71-এর স্কোয়ার মানে কত হবে 5041। তাহলে এই তো আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম। কি পেলাম আমরা, একটা 4900 আর একটা 5041। তাহলে এই হয়ে গেল, এটা 10-এর দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা চলে আসবো 11-এর দাগের অঙ্কে, যেখানে দেখো বলে দিয়েছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1576 এবং ভাগফল 9/7 সংখ্যাগুলি কি হবে হিসাব করি। তাহলে এবারে আমরা করবো 11-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে দুটো সংখ্যার গুণফল 1576, তাই তো। তাহলে প্রথমে দেখো আমরা এরকমভাবে লিখে নেবো, যে মনে করি, আমরা প্রথমে ধরে নিই, ঠিক আছে, যে মনে করি ছোট সংখ্যাটা আমরা কিছু একটা ধরে নিই, ঠিক আছে। ভাবো ধরে নিচ্ছি, মনে করি ছোট সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি x, এটা হলো ছোট সংখ্যা, ঠিক আছে। আর যে বড় সংখ্যাটা কত হবে, আর তাহলে আমরা দেখো বড় সংখ্যাটা কি লিখবো, বড় সংখ্যাটি হবে, বড় সংখ্যাটা কত হবে বের করবো। তার আগে আমরা যে জিনিসটা বলে নেব, যে সংখ্যা দুটির ভাগফল কত বলে দিয়েছে। দেখো সংখ্যা দুটির ভাগফল, তাহলে সংখ্যা দুটির ভাগফল কি বলে দেওয়া আছে অঙ্কের মধ্যে, দেখি তো আমরা। সংখ্যা দুটোর ভাগফল বলে দেওয়া রয়েছে কত, 9/7। এবারে দেখো তোমরা ভালো করে বোঝো, ভাবো এখানে দুটো সংখ্যা রয়েছে, ঠিক আছে, আর ভাবো দুটো সংখ্যার ভাগফল 2, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি একটা সংখ্যা 5 হয়, তাহলে আরেকটা সংখ্যা কত হবে, তার মানে ছোটো সংখ্যাটা যদি 5 হয়, তাহলে এই বড় সংখ্যাটা কত হবে, এটাকে আমরা কি করে বের করবো। এটা তো হলো বড় সংখ্যা, এটা হলো ছোট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কী করে বের করবো, বলো তো। এই সংখ্যাটাকে দেখো, এদের দুজনকে না আমরা যদি গুণ করে দিই, তাহলে আমরা কত পেয়ে যাবো, 5 দুগুণে 10, বোঝা গেল। তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 2। তাহলে একইভাবে ভাবো এখানে এটা তো ছোটো সংখ্যা, তাহলে ছোটো সংখ্যাকে দেখো আমরা কত ধরে নিয়েছি x, তাহলে এটা যদি x হয়, আর দুজনের ভাগফলটা দেখো এখানে কত বলে দিয়েছে, এখানে যেমন ভাগফল 2 বলে দিয়েছিল, এখানে ভাগফল কত বলে দিয়েছে 9/7। তাহলে আমরা বড় সংখ্যাটাকে বের করতে গেলে কি করব, এদের দুজনকে কি করব, গুণ করব, তাই না। তাহলে বড় সংখ্যাটা তাহলে কি হবে, x গুণ, এখানে দেখো ভাগফলটা কত রয়েছে 9/7, তাই না। তাহলে আমাদের x আর 9কে গুণ করলে কত হবে 9x, নিচে কত 7, বুঝতে পারলে। তাহলে আমরা ছোট সংখ্যাও পেলাম, বড় সংখ্যাও পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, দেখো আমরা এরকমভাবে লিখব প্রশ্নানুসারে, ঠিক আছে। আমরা কি লিখব, প্রশ্নানুসারে। তাহলে দেখো অঙ্কের মধ্যে তোমরা যে জায়গাটায় আন্ডারলাইন করবে, সেখানে দেখো লেখা রয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 1576, তবে ওটা 76 হবে না, তোমরা একটু কেটে কারেকশন করে নেবে, ওই জায়গাটা হবে 1575। তাহলে দেখো এখানে দুটো সংখ্যার গুণফল কি বলে দিয়েছে, দেখো দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে 1575। তাহলে দেখো এখানে দুটো সংখ্যা কি রয়েছে, দেখো এখানে ছোট সংখ্যাটা কি রয়েছে, দেখো ছোট সংখ্যাটা রয়েছে x, তাহলে আমরা এই লিখবো x গুণ, এবার বড় সংখ্যাটা দেখো কত রয়েছে, দেখো বড় সংখ্যাটা কত রয়েছে 9x বাই কত 7, বোঝা গেল। ভাবো কোনো জায়গায় যদি থাকে 5 গুণ 5, তাহলে দুটো 5 রয়েছে বলে আমরা কি লিখতে পারি, 5-এর মাথায় স্কোয়ার। তাহলে দেখো এখানেও দেখো x গুণ x, তার মানে আমরা কি লিখতে পারি, x-এর মাথায় স্কোয়ার, আর উপরে যেরকম 9 ছিল বসবে, নিচে যেরকম 7 আছে বসবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে 1575 যেমন আছে, আমরা কি করব, দেখে দেখে টুকবো। এরপরে আমরা কি করব, দেখো এখানে দেখো রয়েছে না এই যে 9/7, তাহলে এটাকে সমান চিহ্নের এই দিকে পাঠালেই কি হবে, সংখ্যাটা মানে ভগ্নাংশটা পুরো উল্টে গিয়ে বসবে। 1575 যেমন আছে লিখবো, ভগ্নাংশটা উল্টে যাবে, মানে উপরে 9 আছে, এবারে হয়ে যাবে নিচে 9, 7টা নিচে আছে, 7টা এবারে হয়ে যাবে উপরে, বোঝা গেল।
চলো এবার কাটাকুটি করি, 9 কে 9, এবারে যদি এটাকে আমরা এরকমভাবে ভাগ করি তাহলে দেখি কত হয়। আমরা যদি 1575কে ভাগ করি 9 দিয়ে তাহলে কত হবে, 9 একে 9, এখানে কত হচ্ছে 6 67, তারপরে হবে কত 9 সাথে কত হবে 63, বিয়োগ করলে হবে 4, উপর থেকে 5 নামবে 45, 9 5 কত 45। তাহলে দেখো এখানে ভাগফলটা কত হচ্ছে 175। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লিখতে পারি 175, বোঝা গেল। তাহলে দেখো এখানে কি হচ্ছে x² ইন্টু, তাহলে দেখো 175 আর 7কে যদি আমরা গুণ করি দেখি তো কত হচ্ছে 175 আর 7কে, তাহলে হবে 7 5 35, 5 হাতে আছে কত 3, 7 7 49, 3 52, 2 হাতে আছে 5, 7 1 7 আর 5 12, তাহলে কত হচ্ছে বলো তো 1225, বোঝা গেল। এইবারে দেখো এখানে যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটা সমান চিহ্নের যদি এদিকে যায় তাহলে কি হবে, উল্টে যাবে, উল্টে গেলে হবে কি রুট, ঠিক এরকম হবে, রুট হবে, বোঝা গেল, বর্গমূল। তাহলে চলো আমরা না এবারে বর্গমূল করব, কার বর্গমূল করব এই যে এই সংখ্যাটার 1200 কত রয়েছে 1225, এর যদি আমরা বর্গমূল করি তাহলে দেখি কত হয়। তাহলে দেখো এখানে কত রয়েছে 12, তাহলে দেখো 12 সব থেকে কাছে কে রয়েছে 9, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো 9 মানে কার স্কোয়ার, এই দেখো 9 মানে হলো কি 3-এর স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো 3। এরপরে আমরা 9 থেকে 3কে বিয়োগ করলে 12 থেকে 9কে বিয়োগ করলে কত পাবো 3, ওপর থেকে 2 আর 5কে নামাবো, 3-এর ডবল কি এখানে লিখবো 6, বোঝা গেল। চলো এবার এটাকে যদি আমরা চেপে ধরি কত দেখতে পাচ্ছি, এখানে দেখো 32 রয়েছে, 32কে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত নামটা পড়বো 6 5 30, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো 5, তাহলে নিচেও লিখবো 5, 5 5 25, 5 হাতে কত আছে 2, 5 6 30 আর 2 32। তাহলে দেখো এখানেও কত হচ্ছে 325, আমরা এখানে লিখবো কত 325, আর এই 5টাকে আমরা মুছে দিয়ে এখানে লিখবো 325টাকেও কী করবো আমরা মুছে দেবো, তার কারণ আমরা এখানে লিখেছি অলরেডি, বোঝা গেল। তাহলে দেখো আমরা যদি এবার এই অংশটাকে আস্তে আস্তে মুছে দিই, এই অংশটাকে মুছে দিয়ে আমরা উত্তর লিখি, তাহলে দেখো আমরা উত্তরটা কি লিখবো, আমাদের কাছে কি জানতে চাইছে যে সংখ্যাগুলি কি কি হবে, তাই তো। তাহলে দেখো আমরা এবারে এরকমভাবে লিখি, অতএব প্রথমে আমরা লিখবো ছোট সংখ্যা, ছোট সংখ্যাটা আগে দেখি কি হবে। তাহলে দেখি তো ছোট সংখ্যাটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, এই দেখো ছোট সংখ্যাকে আমরা ধরে নিয়েছিলাম x, তাহলে ছোট সংখ্যাটায় আমরা কি লিখবো, x এর মান আমরা দেখো কত বের করলাম, এই দেখো আমরা x এর মান এখানে বের করলাম, বা এরকমভাবে লিখবো x সমান সমান দেখো x এর মান এই যে 1225-এর বর্গমূল করে আমাদের উত্তর কত হলো 35 হলো, তাই না। তাহলে x এর মান আমরা কত পেলাম 35, ঠিক আছে। এইবারে আমরা কি লিখবো বড় সংখ্যা, অতএব বড় সংখ্যাটা দেখি কত হয়। দেখো বড় সংখ্যাটা কত বলে দেওয়া রয়েছে, এই দেখো বড় সংখ্যাটা আছে 9x/7, তাই তো। তাহলে আমরা বড় সংখ্যাটা কি লিখতে পারি 9x/7, তাহলে আমরা আবার লিখবো 9 ইন্টু, এখানে x রয়েছে, x এর জায়গায় কত লিখবো, এই দেখো x এর মান আমরা কত বের করেছি 35, তাই না। নিচে কত রয়েছে 7, বোঝা গেল। চলো কাটাকুটি করি, 7 1 7, 7 5 কত 35, ঠিক আছে। তাহলে উত্তরটা কত হবে 9 গুণ 5 অর্থাৎ 5 9 45, তাহলে বড় সংখ্যাটা আমরা কত পেলাম 45, ছোট সংখ্যাটা আমরা কত পেয়েছি 35, হয়ে গেল আমাদের এই অঙ্কটা শেষ। এবারে আমরা চলে আসবো 12 দাগের অঙ্কে, যেখানে দেখো বলে দিয়েছে 2002, মানে তারপরে এককের ঘরের অঙ্কটাকে ফাঁকা স্টার মারা আছে এবং বলে দিয়েছে ওই ঘরে কি বসবে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে, তাই তো। তাহলে দেখো আমাদের যে সংখ্যাটা বলে দিয়েছে এরকম একটি সংখ্যা বলে দিয়েছে এবং এই ঘরটাকে ফাঁকা রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে চলো এর আগে আমরা না বর্গমূল নির্ণয় করি। তাহলে দেখো আমরা এরকমভাবে জোড়া নেব, এই একটা জোড়া, এর ঘরে যে কত আছে জানি না আমরা, এবং এই একটা জোড়া। তাহলে দেখো 20-র সবথেকে কাছে কী হবে, দেখো 20-র সবথেকে কাছে কিন্তু থাকবে এই দেখো 16 থাকবে, তাই না। আর 16কে আমরা এখানে লিখবো, আর 16 মানে কার স্কোয়ার, এই দেখো 16 মানে হলো 4-এর স্কোয়ার, তাহলে আমরা এখানে কত লিখবো 4, বোঝা গেল। তাহলে আমরা বিয়োগ করে কত পাবো 4, এবং ওপর থেকে আমরা পুরো এই জোড়াটাকে নামাবো, ঠিক আছে। তাহলে জোড়াটাকে নামাবো মানে 2 এবং সাথে শূন্যস্থানটাকেও নামাবো। এইবারে আমরা 4-এর ডবলকে এখানে লিখবো অর্থাৎ 8কে লিখবো, ঠিক আছে। এবার এটাকে আমরা চেপে ধরি, 8 দিয়ে যদি 42কে ভাগ করি কত দূর নামতা পড়বো 8 5 40, 5 ঘর পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখবো কত 5, এখানেও লিখবো 5, তাহলে 5 5 25, 5 হাতে কত আছে 2, 5 8 40 আর 2 42। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 425। তাহলে আমরা এখানে যদি লিখি 425, তাহলে এই শূন্যস্থানের ঘরে কি লিখতে পারি আমরা 5 লিখতে পারি। আবার দেখো এই 5টাই তো এখানে নেবেছে, তাই না। তাহলে এইখানেও আমরা কি লিখতে পারি 5 লিখতে পারি, আর এই 5টাকে মুছে আমরা এখানে লিখব, বোঝা গেল। তাহলে এইবার যদি আমরা উত্তরে লিখি তাহলে বলে দিয়েছে
কি বলে দিয়েছে, স্টার মারা যে ঘরটা রয়েছে ওইখানে সংখ্যাটি কি বসবে। তাহলে আমরা এরকমভাবে উত্তরটাকে লিখতে পারি যে 2000, তারপরে এই শূন্যস্থানের জায়গায় আমরা কি লিখতে পারি 5, ঠিক আছে। এর তাহলে আমরা কি বলতে পারি, এর একক স্থানীয় অঙ্ক 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।